নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে যেভাবে ঠিক বাংলাকে নিয়ে চিন্তিত হয়ে গিয়েছেন, সেই জায়গাটা কিন্তু কোথাও গিয়ে একদম ধরা পড়ছে। কেন বলছি এমন কথা? তার কারণ ভারতীয় জনতা পার্টি তো নতুন ভাবে সরকার তৈরি করলো, তার পরবর্তীতেও কেন বাংলা নিয়ে তারা চিন্তিত? তার কারণ এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে, তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদেরকে নিয়ে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় বসতে চাইছেন কালীঘাটে, কিন্তু সেই বৈঠকে একদম রীতিমতন পর পর বিধায়কদের অনুপস্থিতি, এবং অনুপস্থিতি গতকাল এমন পর্যায়ে গেল, সেই বৈঠক ৮০ জন বিধায়ককে নিয়ে ডাকা হলো, কিন্তু সবচেয়ে বেশি বিধায়ক সংখ্যা কতজন জমা হলো সেখানে মিটিংটা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে? ২০ জন। ৬০ জন বিধায়ক অনুপস্থিত থাকলেন, কিন্তু তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে তার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস ২ জন বিধায়ককে সাসপেন্ড করে দিল, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন বাবু। তো সেই জায়গা থেকেই কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ বিষয়টা আরো জলঘোলা হয়েছে, যে কেন, এটার পেছনে কে রয়েছে, এটার পেছনে কি কোনো মাস্টার প্ল্যান রয়েছে, এটার পেছনে কি কোনো দিল্লি থেকে কোনো ধরনের কোনো একটা চক্রান্ত চলছে? তার কারণটা হচ্ছে, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম, মল্লিকার্জুন খার্গে তাকে ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং শুধু তাকেই নয়, বিভিন্ন জায়গায় যে সমস্ত দল হেরে গিয়েছে বিজেপির হাতে, সেই সমস্ত দলকে একত্রিত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ একদম কোঅর্ডিনেটরের রোলটা তিনি প্লে করতে চাইছেন। কিন্তু কোঅর্ডিনেটরের রোলটা যে প্লে করবেন, তার নিজের পার্টিটাকে তো আগে ঠিক রাখতে হবে। তো তার নিজের পার্টিটাই যদি সম্পূর্ণভাবে ভেঙে ফেলা যায়, তৃণমূল কংগ্রেস তাদের যদি আর অস্তিত্বই না থাকে, সেই জায়গায় ইন্ডিয়া অ্যালায়েন্সকে শক্ত করার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিয়েছেন, সেটা কি আপনারা করতে পারবেন? তাই বোধহয় এই মুহূর্তে সম্পূর্ণ মূল যে কাজটা চলছে, তৃণমূল কংগ্রেসের এমএলএ, তৃণমূল কংগ্রেসের এমপি যারা অলরেডি জয়ী, তাদেরকে সম্পূর্ণ দল থেকে ভাঙিয়ে নিয়ে আসা, এবং তার সঙ্গে একটা সম্পূর্ণভাবে তাদেরকে একদম উদ্ধব ঠাকরের যে শিবসেনার অবস্থান তৈরি করেছিল ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে, সেই অবস্থানের মধ্যে ফেলে দেওয়া। অর্থাৎ তোমাদের নিজেদের দল তোমরা ঠিক রাখতে পারো না, তোমরা আবার ইন্ডিয়া অ্যালায়েন্স করতে এসেছো, এই যে প্রেক্ষাপটটা তৈরি করা, সেটাই বোধহয় ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে কোথাও গিয়ে করতে চাইছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। আমরা জানি না, তবে এই ধরনের আলোচনা ঘুরে বেড়াচ্ছে। সমস্ত প্রেক্ষাপটটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারাই বিচার করবেন। আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শেষ পর্যন্ত দেখুন এই ভিডিও, অত্যন্ত ইন্টারেস্টিং কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূল কংগ্রেসের প্রথমেই যেটা জানলাম, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জন অনুপস্থিত। অর্থাৎ যারা একদম রাজনৈতিক বিশ্লেষক, তারা যে কথাটা বলতেন, আমরা দিনের পর দিন শুনেছি যে তৃণমূল কংগ্রেস যেদিন ক্ষমতায় থাকবে না, তার ৩ মাসের মধ্যে সম্পূর্ণ দলটা উঠে যাবে। সেই রকম একটা প্রেক্ষিত তৈরি হলো মাত্র ২০ দিনের মধ্যে। অর্থাৎ ৪ঠা মে রেজাল্ট বেরোলো, এবং ৪ঠা জুন আসার আগেই তৃণমূল কংগ্রেসের ভাঙন শুধু নয়, তৃণমূল কংগ্রেস একদম মহামারী তৈরি হলো। এবং আমরা দেখতে পেলাম জয়ী ২ জন বিধায়ক, তাকে সম্পূর্ণভাবে এক্সপেল করা হলো পার্টির পক্ষ থেকে। তো সেই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অবশ্যই রাজনৈতিকভাবে একটা ইঙ্গিত দেয়, এবং সেই ইঙ্গিতটা কি? এই ইঙ্গিতটা কি এটাই যে এই ৬০ জন যারা এলেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং এ, সেই ৬০ জন কোথাও গিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে। এখন তো বিজেপি ছাড়া অন্য কোনো দলের সঙ্গে যোগাযোগ করার কোনো মানে হয় না। এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে কিংবা বামেদের সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত দলের সঙ্গে সম্পৃক্ত হতে চাওয়া, সেটা তো নিশ্চয়ই কেউ হতে চাইবেন না, জয়ী কোনো বিধায়ক অন্তত। তো সেই ক্ষেত্রে তারা একমাত্র বিজেপির সংস্পর্শে আসতে পারেন, এবং সেই জায়গাটাই কি কোথাও তৈরি হচ্ছে। এবং আপনাদেরকে জানাই, এই মুহূর্তে একটা সামগ্রিক কথাবার্তা চলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সকে একত্রিত করতে কিন্তু উদ্যত হয়েছেন, এবং উদ্যত হয়েছেন বলতে একদম রীতিমতন অফিসিয়ালি। তার কারণ তিনি নবীন পট্টনায়ক, তার সঙ্গে যোগাযোগ করেছেন, তেমন কথা হয়েছে। আমরা এর আগে আপনাদেরকে জানিয়েছি যে একদম এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খেলেন, সেটাকে নিয়ে অখিলেশ যাদব ফোন করেছিলেন, সেটাকে নিয়ে তেজস্বী যাদব ফোন করেছিলেন। অর্থাৎ সবার সঙ্গেই কথা হচ্ছে। অবশ্যই এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষিত রাখে। তার কারণ এই মুহূর্তে আম আদমি পার্টি তারা দূরত্বে ছিল, ইন্ডিয়া অ্যালায়েন্সের সাথে তারা ছিল না। কিন্তু আমরা দেখতে পেলাম যে ২৭শে এপ্রিল ২৯শে এপ্রিল যে ভোট হলো, ঠিক তার আগে অরবিন্দ কেজরিওয়াল, তিনি ইন্ডিয়া অ্যালায়েন্সের কোনো মানুষ না হলেও
মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনটা কিন্তু ঠিক করতে এলেন কলকাতাতে। বেলেঘাটা এবং পালিগঞ্জে অরবিন্দ কেজরিওয়াল এসেছিলেন সমর্থন জানাতে। তো এই যে অরবিন্দ কেজরিওয়ালকে আবার ইন্ডিয়া অ্যালায়েন্সে নিয়ে আসা যায় কিনা, এই যে চেষ্টাটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, সবার সাথে ফোনে কথা বলছেন, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতের রাজনীতিতে চেনেন না তেমন কিন্তু কেউ নেই। এবং সেই জায়গা থেকে প্রত্যেকটি দলের যারা ফাউন্ডার তাদের সঙ্গে যেমন সম্পর্ক রয়েছে, যারা এখন দল চালাচ্ছেন তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক রয়েছে। তাই সেই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন শক্ত করার চেষ্টা করছেন ইন্ডিয়া অ্যালায়েন্সকে, এবং রাহুল গান্ধী থেকে মাল্লিকার্জুন খাড়গে প্রত্যেকেই কিন্তু এই ডাকে সাড়া দিয়েছেন। তারা ভোটের রাজনীতির ক্ষেত্রে একদম একে অপরের বিরোধী পজিশন তারা একদম নেন, কিন্তু সেই ক্ষেত্রে তারা কিন্তু এই মুহূর্তে সেই রাজনীতিতে সাড়া দিয়েছেন। অর্থাৎ 2023 সালে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকের পরবর্তীতে ইন্ডিয়া অ্যালায়েন্সের একত্রিত হওয়ার ছবিটাকে দেখিয়ে পাটনা থেকে, ঠিক যেমন ভাবে বিজেপি হাটাও দেশ বাঁচাও এই যে স্লোগানটা ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রত্যেকটা দল দিয়েছিল, তার একদম বেনিফিটটা কিন্তু পেয়েছিল প্রত্যেকটা দল। সেটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে হতে পারে, কেরালায় পিনারাই বিজয়নের সিপিআইএম হতে পারে, কিংবা তামিলনাড়ুতে ডিএমকে দল হতে পারে, প্রত্যেকে যেমন সেটা বেনিফিট পেয়েছিল, ঠিক সেইভাবেই বিজেপি মুখ থুবড়ে পড়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচন আমরা দেখতে পেয়েছিলাম তারা সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু দূরে দাঁড়িয়েছিল, 240-এ। তো সেই জায়গাটাতে কিন্তু এই মুহূর্তে বিজেপি কোথাও একটা এই মুহূর্তে সতর্ক যে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলটাকে সঠিকভাবে রাখা যাবে না। তার দল যদি ভেঙে যায়, তার দলে যদি ভাঙন ধরে, তাহলে তিনি কেন্দ্রীয় রাজনীতিতে অতটা সক্রিয়তা দেখানোর সুযোগ পাবেন না। সেই জায়গাটা বিজেপি কিন্তু কোথাও গিয়ে তৈরি করতে চাইছে, তেমন কিন্তু একটা অভিমত উঠে আসছে রাজনৈতিক মহল থেকে। অন্যদিকে একদম সুপ্রিম কোর্টেও কিন্তু তৃণমূল কংগ্রেস অলরেডি মুভ করেছে। আপনাদেরকে জানিয়েছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী সময় এমন 31টা আসনের কথা বলেছিলেন যেখানে এই এসআইআর সংক্রান্ত সম্পূর্ণ যে ভোট কাটা গিয়েছে তার থেকে হার জিতের অন্তর সেটা বেশি। এবং সুপ্রিম কোর্টেরই বক্তব্য অনুযায়ী যদি হার এবং জয়ের ব্যবধান এসআইআর এ কাটা যাওয়া নামের থেকে বেশি থাকে, অর্থাৎ ভোটের থেকে বেশি থাকে, তাহলে সেটাকে নিয়ে আমরা ভাববো। এবং সুপ্রিম কোর্ট সেই সময় বলেছিল আপনারা আলাদা একটা পিটিশন করুন, আমরা এটাকে নিয়ে অবশ্যই পশ্চিমবঙ্গের যে ভোট হলো সেটাকে নিয়ে পুনর্বিবেচনা করব। তো সেই জায়গাটার যখন প্রস্তুতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, একদিকে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি, একদিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক 6 তারিখ, ঠিক তার আগে তার দলে যদি একটা ভাঙন ধরানো যায় তাহলে সম্পূর্ণ বিষয়টা ভেস্তে যাওয়ায়, অর্থাৎ কেন্দ্রীয় রাজনীতিতে কেন্দ্রীয় নেতা হয়ে উঠতে চাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর সামলাতে পারছেন না, সেই ছবিটা কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একদম পরিষ্কারভাবে ফুটে উঠবে। এবং সেটাই কি কোথাও গিয়ে একটা চাল দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় স্তর থেকে, সেই ধরনের কিন্তু একটা কথাবার্তা চলছে। এবং একাধিক এমপি তারাও কিন্তু ইতিমধ্যেই যুক্ত রয়েছেন, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা বলছি না, সেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন। যে সমস্ত এমপিরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তাদের উপর হামলা হচ্ছে না, বরঞ্চ সেই সমস্ত এমপিদের উপর হামলা হচ্ছে যারা বিজেপির বিরোধিতা করছেন এখনো। তাই সেই সমস্ত এমপিদের সংখ্যা কিন্তু মিনিমাম আমাদের কাছে এখনো পর্যন্ত সূত্রের যা খবর 12 থেকে 14 জন বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষিত, তার কারণ বিজেপির আর যাই হোক না কেন ইমিডিয়েটলি লোকসভাতে কিন্তু তাদের ক্রাইসিস চলছে এমপির সংখ্যা নিরিখে। তো সেই জায়গাটা অবশ্যই তারা চাইবে যাতে বহু এমপি তাদের সঙ্গে এসে যুক্ত হোক। রাজ্যসভায় যেমন আম আদমি পার্টি থেকে 7 জন এমপি তারা নিয়েছে, রাঘব চাড্ডা সহ, ঠিক সেই জায়গায় বিজেপি এই মুহূর্তে কিন্তু প্রাণপণ চাইছে যে একদম সরাসরি যে কোনো দল থেকে লোকসভাতে যাতে তাদের সিটটা বৃদ্ধি হয়। অন্যদিকে আপনারা জানেন এই ককরোচ জনতা পার্টি তাদের যে মুভমেন্ট সেটাও কিন্তু বিজেপিকে বেশ খানিকটা চাপে রেখেছে। এবং এইটাকে নিয়ে, এই মুভমেন্টটাকে নিয়ে বিজেপিরই অভ্যন্তরে কিংবা বলা যেতে পারে এনডিএ এর অভ্যন্তরে একটা সমস্যা দেখা দিয়েছে। তার কারণ চন্দ্রবাবু নাইডুর যে মুখপাত্র, দলের যে মুখপাত্র, তিনি সম্পূর্ণভাবে বলেছেন যে ককরোচ জনতা পার্টিকে সিরিয়াসলি নেওয়া উচিত, এই ধরনের আন্দোলনকে সিরিয়াসলি না নিলে
পরে তার ফল ভুগতে হতে পারে সরকারকে। সরকারের অংশীদারি পার্টি এই কথা বলছে যখন, তখন সরকারের মন্ত্রী কিরেন রিজিজু কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলেছে। তিনি বলেছেন যে এই পার্টিটা সম্পূর্ণ পাকিস্তানের ফলোয়ারদের দিয়ে তৈরি। তাই সমস্ত দিক থেকে বিভিন্ন এই মুহূর্তে কিন্তু চাপ আছে একদম ভারতীয় জনতা পার্টির ওপর এবং কেন্দ্রীয় সরকারের উপরেও। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা বিরোধী আন্দোলন তৈরি করতে চাইছেন, তখন তার নিজের ঘরটা ভেঙে দিলে সেই চেষ্টাটা অন্তত তিনি করতে বিরত থাকবেন। এইখান থেকেই বোধহয় তার নিজের একদম ঘর ভাঙানো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এমপি, তৃণমূল কংগ্রেসের এমএলএ, তাদেরকে ভাঙিয়ে নিয়ে আসার একটা চেষ্টা, এবং সেই ছবিটাই হয়তো ধরা পড়ছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।